হ্যালো এভরিওয়ান, আমি তোমাদের মেন্টর সংঘমিত্রা আরেকটা নতুন ক্লাস নিয়ে চলে এসেছি, যেখানে আমরা পড়বো রিনাল ডিজিজ নিয়ে। আজকে যে টপিকটা ফার্স্ট আমরা ডিসকাস করব সেটা হলো নেফ্রোটিক সিনড্রোম। তাহলে ক্লাসটা স্টার্ট করা যাক। তো দেখো কি বলছে, নেফ্রোটিক সিনড্রোম ইজ আ ক্লিনিক্যাল ডিসঅর্ডার কজড বাই দ্য ড্যামেজ অফ দ্য টাইনি ব্লাড ভেসেলস clusters or glomeruli in the kidney which filter waste and excess water from the blood. তো নেফ্রোটিক সিনড্রোম কি না, গ্লোমেরুলির ড্যামেজ থেকে ড্যামেজের যে ডিসঅর্ডার সেইটাকে বলে নেফ্রোটিক সিনড্রোম। ঠিক আছে, তারপরে কি বলছে না, when these filters are damaged, large amount of protein, specially albumin, leaks into the urine causing proteinuria leading to various health issues. তো দেখো কি হচ্ছে না, নেফ্রোটিক সিনড্রোমে যে গ্লোমেরুলিগুলো ড্যামেজ হচ্ছে ডিউ টু ভেরিয়াস রিজনস, এবং তার জন্য কি হচ্ছে না, ব্লাডটা যখন ফিল্টার করা হচ্ছে তখন প্রোটিন মলিকিউল স্পেশালি অ্যালবুমিন কিন্তু ইউরিন দিয়ে লিক হয়ে বেরিয়ে যাচ্ছে, যেটাকে বলা হচ্ছে প্রোটিনিউরিয়া। ঠিক আছে, এবং তার ফলে আরও অনেক হেলথ ইস্যুস হচ্ছে। তো দেখো, আগের দিন আমরা গ্লোমেরুলোনেফ্রাইটিস যখন পড়েছিলাম তখন দেখেছিলাম কি গ্লোমেরুলোনেফ্রাইটিসটা গ্লোমেরুলাসের ইনফ্লামেশনের জন্য হয়, কিন্তু নেফ্রোটিক সিনড্রোমটা হয় যখন গ্লোমেরুলারগুলো ড্যামেজ হয়ে যায় এবং প্রোটিন ফিল্ট্রেশন ফিল্টার হয়ে প্রোটিন বেরিয়ে যায় বডি থেকে। ঠিক আছে, মোস্ট কমন ইন চিলড্রেন এজ 1 to 7 বাট ক্যান অ্যাফেক্ট এনি এজ। ঠিক আছে, 1 থেকে 7 বছর বাচ্চাদের মধ্যে বেশি দেখা যায়, কিন্তু বড়দের মধ্যে এটা অবশ্যই খুব কমন একটা ডিজিজ। ঠিক আছে, আর্লি ডায়াগনোসিস অ্যান্ড ট্রিটমেন্ট আর ইম্পর্টেন্ট টু রিডিউস কমপ্লিকেশন অ্যান্ড প্রিভেন্ট প্রোগ্রেসিভ কিডনি ফেলিয়ার। ঠিক আছে, তো দেখো এই ছবিটা তোমরা দেখতে পাচ্ছ যে নর্মাল কিডনি যদি হয় গ্লোমেরুলাসের স্ট্রাকচার, তাহলে কিন্তু এইখানে প্রোটিনটা আটকে যাচ্ছে, ইউরিন দিয়ে কিন্তু ফিল্টার হয়ে বার হতে দিচ্ছে না। কিন্তু সেখানে যদি নেফ্রোটিক সিনড্রোম হয়, আমরা দেখতে পাচ্ছি যে এই ছোট ছোট প্রোটিনসগুলো কিন্তু তখন ওয়েস্টের সাথে সাথে বেরিয়ে চলে যাচ্ছে ইউরিনে এবং প্রোটিনিউরিয়া দেখা দেয়। নেক্সট দেখবো কি ক্লিনিক্যাল সিমটমস কি কি। ফার্স্টই মেজর সব থেকে ইম্পর্টেন্ট সিমটম যেটা, সেটা হলো ম্যাসিভ প্রোটিনিউরিয়া। প্রোটিনিউরিয়া হলো মেন সিমটম নেফ্রোটিক সিনড্রোমের। ঠিক আছে, প্রায় 3.5 গ্রাম পার ডে প্রোটিন কিন্তু আমাদের শরীর থেকে বেরিয়ে যায় নেফ্রোটিক সিনড্রোম হলে। তার সাথে কি বলছে, হাইপো অ্যালবুমিনিউরিয়া। ঠিক আছে, মানে কি না, বডিতে অ্যালবুমিনের কমতি হয়ে যাচ্ছে, কারণ যেহেতু অ্যালবুমিন বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে, তারপরে নেক্সট সিমটম কি, ইডি জেনারেলাইজড ইডিমা হচ্ছে। ঠিক আছে, কোথায় না, পেরি অরবাইটাল এরিয়াতে, অ্যাঙ্কেলসে। ঠিক আছে, অ্যাসাইটিস হচ্ছে, মানে পেটে জল জমা ডিউ টু ফ্লুইড রিটেনশন। ঠিক আছে, তার সাথে কি হচ্ছে, হাইপারলিপিডিমিয়া হচ্ছে, মানে কি কোলেস্ট্রল আর ট্রাইগ্লিসারাইডের পরিমাণ ব্লাডে বেড়ে যাওয়া। ফোমি ইউরিন হচ্ছে ডিউ টু প্রেজেন্স অফ প্রোটিন ইন ইউরিন। ইউরিন নিয়ে যেহেতু প্রোটিন মিশে যাচ্ছে এবং প্রোটিনের জন্য ইউরিনটা ফোমি বা ফেনাযুক্ত হয়ে যাচ্ছে। ওয়েট গেন হচ্ছে কারণ ইডিমার ফ্লুইড রিটেনশন আছে, তার জন্যে ওয়েট গেন হচ্ছে। ফ্যাটিগ হয়, অ্যানোরেক্সিয়া হয়, পেলার বা ফ্যাকাশে ভাব হয়, এটা কারণ কি ডিউ টু প্রোটিন লস এবং অ্যানিমিয়ার জন্য। ঠিক আছে, নেক্সট কি বলছে না, ইনক্রিজ রিস্ক অফ ইনফেকশন হয়ে যায়, কারণ প্রোটিন যেহেতু বেরোচ্ছে তো লস অফ ইমিউনোগ্লোবুলিনসও হয়। আমরা জানি ইমিউনোগ্লোবুলিন এক ধরনের প্রোটিন, তো সেই ক্ষেত্রে কিন্তু ইমিউনোগ্লোবুলিনও বডি থেকে বেরিয়ে যেতে পারে এবং ইনফেকশনের রিস্ক বেড়ে যেতে পারে। আর থ্রম্বোসিসেরও চান্সেস অনেক বেড়ে যেতে পারে, কারণ কি অ্যান্টিকোয়াগুলেন্ট যেই প্রোটিনগুলো আমাদের ব্লাডকে কোয়াগুলেট করতে সাহায্য করে, সেই প্রোটিনগুলো বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে, তো ওই জন্যে প্রোটিন যেহেতু আমরা জানি
বডির অনেক এনজাইমস, হরমোনস মোস্টলি আর প্রোটিন, তো সেই জন্যে প্লাস ইমিউনোগ্লোবুলিন ফ্যাক্টরসও, তো সেই ক্ষেত্রে যদি প্রোটিন লস হয় তো অনেক অ্যাসোসিয়েটিভ ডিজিজ হতে পারে। নেক্সট হচ্ছে কজ, কেন হয় প্রাইমারি গ্লোমেরুলার ডিজিজের কজ কি কি দেখো না, মিনিমাল চেঞ্জ ডিজিজ বা এমসিডি, মোস্ট কমন ইন চিলড্রেন, গুড প্রগনোসিস, আননোন কজ, ঠিক আছে, তো অফেন ইমিউন মেডিয়েটেড, ঠিক আছে। তো এই মিনিমাল চেঞ্জ ডিজিজের ক্ষেত্রে কি হয় না, এটা মেনলি চিলড্রেনদের মধ্যে দেখা যায়, ঠিক আছে। আননোন কজ কিন্তু সাধারণত ধরা হয় ইমিউন মেডিয়েটেড এর জন্য বা অটো ইমিউনের জন্য হচ্ছে। নেক্সট কি বলছে না, ফোকাল সেগমেন্ট গ্লোমেরুলো স্ক্লেরোসিস যদি হয়, ঠিক আছে, বা এফএসজিএস বলেও এক ধরনের হয়, সেইখানে কি হয় স্কারিং অফ গ্লোমেরুলি হয়, গ্লোমেরুলির মধ্যে স্কারিং হতে পারে। এইটা হলো অ্যাডাল্টের মধ্যে নেফ্রোটিক সিনড্রোম হওয়ার কারণ, ক্যান লিড টু ক্রনিক রিনাল ফেলিয়ার, এটা থেকে কিন্তু তাই অ্যাডাল্টের মধ্যে ক্রনিক রিনাল ফেলিয়ার হতে পারে। নেক্সট কি বলছে না, মেমব্রেনাস নেফ্রোপ্যাথি যদি হয়, ঠিক আছে, থিকেনিং অফ গ্লোমেরুলার বেসাল মেমব্রেন বা জিবিএম হয়, কমন ইন অ্যাডাল্ট, এটাও অ্যাডাল্টের কজের কারণ, মেবি অটো ইমিউন অর সেকেন্ডারি। আমরা জানি জিবিএম এর প্রবলেম যেটা হয় সে থেকে যেই নেফ্রোপ্যাথিটা হয় সেটা সাধারণত অটো ইমিউন অ্যাক্টিভেশনের জন্য হয়, ঠিক আছে, কিংবা এছাড়া আরও অন্য কোনো সেকেন্ডারি কারণেও কিন্তু মেমব্রেনাস নেফ্রোপ্যাথিটা হতে পারে। তারপরে কি বলছে, মেসেঞ্জিও ক্যাপিলারি, ঠিক আছে, হোয়াট ইজ মেসেঞ্জিও ক্যাপিলারি গ্লোমেরুলোনেফ্রাইটিস বা এমপিজিএম, এটাও কিন্তু একটা ইমিউন কমপ্লেক্স মেডিয়েটেড, বাট এটা লেস কমন, এটা কিন্তু অতটা কমন নয়। তো এই চার ধরনের গ্লোমেরুলাস ডিজিজ এই চার ধরনের ডিজিজ হলো প্রাইমারি গ্লোমেরুলার ডিজিজের কজ, ঠিক আছে। নেক্সট কি বলছে না, সেকেন্ডারি কজ কি কি হতে পারে, এই চারটে ডিজিজ ছাড়া আর কোনো কারণের জন্য কি হতে পারে, সেটা হলো প্রথমে বলছে মেটাবলিক এন্ডোক্রাইন ডিসঅর্ডার্সের জন্য হতে পারে, যেরকম ডায়াবেটিক মেলিটাস, যার জন্য ডায়াবেটিক নেফ্রোপ্যাথি হতে পারে, এটা কিন্তু সবথেকে কমন সেকেন্ডারি কজের মধ্যে পড়ে। তার মধ্যে বলছে অ্যামাইলয়েডোসিস হতে পারে বা অ্যামালয়েড প্রোটিনের ডিপোজিশন যেটাকে বলে সেখান থেকে হতে পারে। তারপরে হাইপোথাইরয়েডিজমের জন্য হতে পারে, বাট এটা খুব একটা কমন নয়, এটা একটু রেয়ার কেস। সেকেন্ডারি কজ হচ্ছে কি না, ইনফেকশিয়াস ডিজিজের জন্য, যেরকম হেপাটাইটিস বি বা হেপাটাইটিস সি, এইচআইভি ইনফেকশনস বা এইচআইভি অ্যাসোসিয়েটেড নেফ্রোপ্যাথি থেকে, ম্যালেরিয়া, সিফিলিস, টিউবারকুলোসিস, এইসব ইনফেকশিয়াস ডিজিজগুলো থেকেও কিন্তু নেফ্রোটিক সিনড্রোম হতে পারে, কিন্তু এগুলো সাধারণত সেকেন্ডারি কজেস। নেক্সট কি বলছে, থার্ড টাইপ অফ সেকেন্ডারি কজেস না, অটো ইমিউন ইনফ্লামেটরি ডিসঅর্ডার্স, যেরকম কারো যদি লুপাস নেফ্রাইটিস থাকে, ঠিক আছে, বা রিউমাটয়েড আর্থারাইটিস থাকে, এইগুলোর জন্য হতে পারে। তার সাথে কি বলছে না, ম্যালিগনেন্সি থেকে হতে পারে, ঠিক আছে, যেরকম হটকিন্স লিম্ফোমা বলে একটা জিনিস হয়, এক ধরনের লিম্ফোমা, যেখানে মিনিমাল চেঞ্জ ডিজিজের সাথে কিন্তু, যেটা ফার্স্ট টাইপ অফ আমরা প্রাইমারি কজ দেখলাম সেটার সাথে লিঙ্ক থাকে, ঠিক আছে, সেই ক্ষেত্রেও কিন্তু হতে পারে। তারপরে বলছে কি সলিড টিউমার্স, যেরকম লাং টিউমার যদি হয় কারোর, কোলন টিউমার, স্টমাকে টিউমার, ব্রেস্ট ক্যান্সার, এইসব থেকেও কিন্তু নেফ্রোটিক সিনড্রোম হতে পারে। আর লাস্ট কারণ কি বলছে না, ড্রাগস আর টক্সিনসের থেকেও হতে পারে, যেরকম তোমার এনএসএআইডিস বা নন স্টেরয়েডাল পেন কিলার্স বলো, গোল্ড সল্টস, ঠিক আছে, পেনিসিলামাইন, এইসব ওষুধ, ঠিক আছে, ক্যাপটোপ্রিল বলে যেই ওষুধ আছে সেই ওষুধ, তাছাড়া কি আরেকটা না, হেরোইন অ্যাবিউজ যদি কেউ করে সেই ক্ষেত্রেও কিন্তু তাদের এই প্রবলেমটা হতে পারে।
নেক্সট কি বলছে যে আমরা কি করে ডায়াগনোস করব যে নেফ্রোটিক সিনড্রোম হয়েছে পেশেন্টের। প্রথমেই কি না ইউরিন টেস্ট ফর প্রোটিন লেভেল, ইউরিনের টেস্ট করব এবং দেখব তার এখানে প্রোটিনের লেভেল কতটা আছে। ব্লাড টেস্ট ফর অ্যালবুমিন করতে পারি, কোলেস্ট্রল আর কিডনি ফাংশনসও করতে পারি। কিডনি ফাংশনসে আমরা বুঝতে পারবো কিডনির ফাংশনের ব্যাপারে। অ্যালবুমিন লেভেল ব্লাডে দেখলে বুঝতে পারবো যে অ্যালবুমিনের রেট আমরা, কারণ আমরা পড়েছি যে হাইপোঅ্যালবুমিনুরিয়া হয়, বেশিরভাগ অ্যালবুমিন বেরিয়ে যায়, তাই ব্লাডে অ্যালবুমিনের সংখ্যা কম থাকবে। এবং কোলেস্ট্রলে যেহেতু সংখ্যাটা বেড়ে যায়, সেই মানে অনুপাতটা বেড়ে যায়, সেই জন্য কোলেস্ট্রল টেস্ট করলেও আমরা বুঝতে পারবো। সামটাইমস আ কিডনি বায়োপসি ক্যান আইডেন্টিফাই দ্য আন্ডারলাইং কজ। এবং মেন কারণ যদি বুঝতে হয় আমাদের, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের কিডনি বায়োপসি করলে এই যে কজেসগুলো আছে, প্রাইমারি ফ্যাক্টরস এবং সেকেন্ডারি ফ্যাক্টরস, সেগুলোকে কিন্তু ডিটেক্ট করা যেতে পারে। নেক্সট কি বলছে, ট্রিটমেন্ট কি, ঠিক আছে। ট্রিটিং দ্য আন্ডারলাইং কজ হলো ফার্স্ট আমাদের লক্ষ্য থাকে, যেটা হলো সাচ আ স্পেসিফিক কিডনি ডিজিজ বা সিস্টেমিক ইলনেস যদি থাকে, যেই অটো ইমিউন ডিজিজগুলো বা প্রাইমারি কজাল যে ডিজিজগুলো, সেকেন্ডারি কজের যেই ডিজিজ যেরকম হাইপোথাইরয়েডিজম, ডায়াবেটিস বা লুপাস থেকে হওয়া, সব এই ডিজিজগুলোর মেন ট্রিটমেন্টটা কিন্তু খুব প্রয়োজনীয় হয়ে যায়, ঠিক আছে। নেক্সট বলছে কি সিমটোম্যাটিক ম্যানেজমেন্ট, তার সাথে সাথে আন্ডারলাইন কজ যদি আমরা না ধরতে পারি, তখন আমাদের সিমটম ম্যানেজমেন্টটাও করতে হবে, যেরকম কি না ইনক্লুড স্টেরয়েড ডায়েট মডিফিকেশন, ঠিক আছে, ম্যানেজ ব্লাড প্রেশার অ্যান্ড কোলেস্ট্রল, রিডিউস ইনফেকশন রিস্ক, যেই সিমটমসগুলো হয় রিস্ক ফ্যাক্টর বেড়ে যায়, সেগুলো কন্ট্রোলের আমাদের চেষ্টা করতে হবে। তার সাথে সাথে কি করতে হবে, মনিটরিং অ্যান্ড ফলো আপ, মনিটর কিন্তু সবসময় পেশেন্টকে করতে হবে, কারণ রিল্যাপস আর কমন স্পেশালি ইন চিলড্রেন বাট টেন্ড টু ডিক্রিজ উইথ এজ। মনিটরিং আর ফলো আপটা এই জন্যই করা দরকার, কারণ চিলড্রেনদের মধ্যে কিন্তু এটা রিল্যাপস করার চান্সেস থাকে, কিন্তু বয়সের সাথে সাথে এই চান্সটা কমে যেতেও পারে, ঠিক আছে। নেক্সট কি বলছে না ডায়েটারি ম্যানেজমেন্ট আমরা কি করব। প্রিন্সিপাল কি কি মেন প্রিন্সিপালস ডায়েটারি ম্যানেজমেন্টে, সেটা হলো মেনটেন অ্যাডিকুয়েট নিউট্রিশন অবভিয়াসলি, কারণ যেহেতু অনেক লস হচ্ছে প্রোটিন অ্যালবুমিন এইসবের, তো ম্যাল নিউট্রিশন যাতে না হয় সেটা আমাদের কিন্তু দেখতে হবে। তারপর কি বলছে, কন্ট্রোল ইডিমা ফর রেগুলেটিং সোডিয়াম অ্যান্ড ফ্লুইড ইনটেক, ঠিক আছে। ইডিমা হয় যেহেতু, ইডিমা কন্ট্রোল করাটাও আমাদের একটা লক্ষ্য। প্রোভাইড ইনাফ প্রোটিন টু কম্পেনসেট ইউরিনারি লস বাট অ্যাভয়েড এক্সেস দ্যাট মে ওয়ার্সেন কিডনি ড্যামেজ, ঠিক আছে। প্রোটিন প্রোভাইড করতে হবে যাতে যেটা ইউরিন দিয়ে লস হচ্ছে সেটা কম্পেনসেট করা যায়, কিন্তু তার সাথে সাথে এটাও মাথায় রাখতে হবে যে প্রোটিনটা যেন এক্সেস না হয়ে যায়, যাতে কিডনিতে আরও ড্যামেজ না করে, কিডনিতে লোড না বাড়ে। ম্যানেজ হাইপার লিপিডেমিয়া উইথ ডায়েটারি মডিফিকেশনস, কারণ আমরা দেখতে পাচ্ছি যে কোলেস্ট্রল ট্রাইগ্লিসারাইড বেড়ে যায়, তাই হাইপার লিপিডেমিয়া কন্ডিশন এটাকেও মডিফাই করতে হবে ডায়েট দিয়ে। প্রিভেন্ট মাইক্রোনিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সি স্পেশালি ক্যালসিয়াম অ্যান্ড ভিটামিন ডি, ক্যালসিয়াম ভিটামিন ডি লসও অনেক পরিমাণে হয়, তাই এইগুলোরও কিন্তু deficiency prevention দরকার। individualized diet based on presence of hypertension, renal insufficiency or steroid therapy, এবং তার সাথে সাথে সেকেন্ডারি কজ যেগুলো থাকছে সেইগুলো অনুযায়ী, হাইপারটেনশন বলো, ডায়াবেটিস বলো, থাইরয়েডিজম বলো, আর যা যা সেকেন্ডারি কজেস বা কোমরবিড ডিজিজেস আছে, সেগুলোর কিন্তু আমাদের ডায়েটারি মডিফিকেশন বা দরকার, যাতে সেইগুলো থেকে যদি হয়ে থাকে সেইগুলো আমরা সেটাকে প্রিভেন্ট করতে পারি। এবারে ফার্স্টেই দেখো এনার্জি কি বলছে না, 35 to 40 কিলো ক্যালোরি বডি ওয়েট পার ডে আমরা এনার্জি দিতে পারি, ঠিক আছে। অ্যাডিকুয়েট ক্যালোরি স্পেয়ার্স প্রোটিন ফর টিস্যু রিপেয়ার, ঠিক আছে। আমরা যদি ক্যালোরি অ্যামাউন্ট বেশি দিই, সেক্ষেত্রে কিন্তু প্রোটিন থেকে আমাদের মেটাবলিজম হওয়ার কিন্তু চান্সেস কমে যায়, যার ফলে কিন্তু টিস্যু রিপেয়ারের জন্য প্রোটিনটা অনেকটা বেঁচে যায়। প্রোটিন কি বলছে না 0.8 to 1 গ্রাম পার কেজি বডি ওয়েট আমরা
প্রোটিন দিতে পারি, প্লাস ইউরিনারি প্রোটিন লসটা যেটা সেটার জন্য এক্সেস দিতে পারি, কিন্তু আপ টু 2 কেজি 2 গ্রাম/কেজি অবধি কিন্তু সেটা হতে পারে, তার বেশি কিন্তু নয়। ইফ হেভি প্রোটিনটাও সেটা কখন, যদি হেভি প্রোটিনিউরিয়া থাকে, ঠিক আছে, কিন্তু কখনোই আমাদের 100 গ্রাম/ডে বেশি প্রোটিন আমরা দিতে পারবো না, ঠিক আছে, একটা পেশেন্টকে। মানে একটা পেশেন্টের যদি 55 কেজি ওজন হয়, তো হিসাব মতন যদি 2 গ্রাম/কেজি দিই, তাহলে আমাদের 110 গ্রাম আর কি আমাদের প্রোটিন দেওয়া উচিত, কিন্তু সেটা কিন্তু কখনোই সম্ভব নয়। ম্যাক্সিমাম 100 গ্রামস অবধি আমরা প্রোটিন দিতে পারবো, কিন্তু প্রোটিনের যেহেতু লস হচ্ছে, সেই জন্যে আমরা এই 0.8 to 1 গ্রাম প্রোটিনের সাথে একটু এক্সেস প্রোটিন দিতে পারি, যাতে প্রোটিন লসটা কম্পেনসেট করা যায়। আর সবসময় মনে রাখতে হবে হাই বায়োলজিক্যাল ভ্যালু প্রোটিন দিতে হবে, যাতে ওয়েস্ট প্রোডাকশন কম হয়, যাতে কিডনির উপর লোড কম পড়ে। আর সেই রকম হাই বায়োলজিক্যাল ভ্যালু প্রোটিন কি, সাধারণত অ্যানিমাল প্রোটিন আর সয়ের মধ্যে এটা পাওয়া যায়, যেরকম মিল্ক, এগ, লিন মিট, সয়, ঠিক আছে। নেক্সট ফ্যাটের ব্যাপারে কি বলছে, 20 to 25% অফ টোটাল ক্যালোরি আমরা ফ্যাট দিতে পারি। লো স্যাচুরেটেড ফ্যাট অ্যান্ড কোলেস্ট্রল ডিউ টু হাইপারলিপিডিমিয়া কন্ডিশন, ঠিক আছে, যেহেতু হাইপারলিপিডিমিয়া কন্ডিশনে হয়, সেই জন্যে কিন্তু লো স্যাচুরেটেড ফ্যাট আমাদেরকে দিতে হবে, যেরকম হাইপারলিপিডিমিয়াতে আমরা পড়েছিলাম ট্রান্সফ্যাট কম, পুফা অ্যান্ড মুফা বেশি দিতে হবে, সেরকম ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড বেশি দিতে হবে, যেরকম ফিশ, ওয়ালনাটস, এইসব কিন্তু অবশ্যই দেওয়া দরকার পেশেন্টকে। গুড ফ্যাট দিতে হবে পেশেন্টকে। কার্বোহাইড্রেটের ব্যাপার কি বলছে, মেজর সোর্স অফ এনার্জি হতে হবে কার্বোহাইড্রেট, প্রায় 50 to 60% অফ ক্যালোরি। তার কারণ তাহলে প্রোটিন, যেহেতু লিপিডও কম রেস্ট্রিকশনে দিতে হচ্ছে, সেই জন্যে প্রোটিনটা যাতে টিস্যু রিপেয়ারের জন্য বাকি থাকে, সেই জন্য কিন্তু কার্বোহাইড্রেটের কি আমাদের মেন এনার্জি সোর্স বানাতে হবে। কমপ্লেক্স কার্ব প্রেফার করতে হবে, অ্যাভয়েড এক্সেসিভ সিম্পল কার্ব উইথ স্টে, ঠিক আছে, কারণ হাইপারগ্লাইসিমিয়া রিস্ক হয়ে যেতে পারে, ঠিক আছে। তারপরে সোডিয়ামের ক্ষেত্রে কি বলছে, 1 to 2 গ্রাম/ডে ডিপেন্ডিং অন ইডিমা অ্যান্ড ব্লাড প্রেশার, ঠিক আছে, 1 থেকে 2 গ্রামের বেশি কিন্তু সোডিয়াম দেওয়া যাবে না, পুরোটাই ইডিমা আর ব্লাড প্রেশারের উপর নির্ভর করছে। অ্যাভয়েড পিকল, পাপড়, প্রসেসড ফুড, বেকারি আইটেমস, যেসব জিনিসে সোডিয়ামের অ্যামাউন্ট বেশি থাকে সেইগুলোকে আমাদেরকে অ্যাভয়েড করতে হবে। ফ্লুইডস কি বলছে না, রেস্ট্রিক্টেড অনলি ইফ সিভিয়ার ইডিমা অর অ্যাসাইটিস অর লো ইউরিন আউটপুট। যদি আমাদের ইডিমা থাকে বা অ্যাসাইটিস থাকে বা ইউরিন আউটপুট খুব লো হয়, সেই ক্ষেত্রে বা তার মানে কি না বডিতে অনেক বেশি ফ্লুইড রয়ে গেছে, সেই ক্ষেত্রে কিন্তু ফ্লুইডের রিটেনশন করতে হবে। ইউজুয়ালি কি ফর্মুলা না, আউটপুট যেটা ইউরিন আউটপুট হচ্ছে তার সাথে 500 ml এক্সট্রা ফ্লুইড আমরা দিতে পারি, যেটা কিন্তু সব রকম ডায়েটারি ফ্লুইড ইনক্লুডেড। মাইক্রোনিউট্রিয়েন্টসের মধ্যে কি বলছে, আমরা আগেই দেখেছি ক্যালসিয়াম আর ভিটামিন ডি সাপ্লিমেন্টেশন করতে হবে, স্পেশালি স্টেরয়েড থেরাপি যদি কেউ করছে, কারণ তার মধ্যে বোন লস হওয়ার চান্স থাকে, আর বোন লস হলে কিন্তু ক্যালসিয়াম আর ভিটামিন দিতে হবে। আয়রন রিচ ফুড দিতে হবে অ্যানিমিয়া প্রেজেন্ট থাকলে, ঠিক আছে। তার সাথে সাথে কি বলছে না, potassium restriction only if renal failure or hyperkalemia। potassium কিন্তু চট করে রেস্ট্রিক্ট করতে হয় না, যদি না পেশেন্টের হাইপারক্যালেমিয়া বা এক্সেস পটাশিয়াম বডিতে হচ্ছে, রিনাল ফেলিয়ার হওয়ার চান্স আছে, ঠিক আছে। নেক্সট আমরা যে টপিকটা পড়বো সেটা হলো অ্যাকিউট রিনাল ফেলিয়ার। তো অ্যাকিউট রিনাল ফেলিয়ারটা কি, দেখো, অ্যাকিউট রিনাল ফেলিয়ার or acute kidney injury, আমরা acute renal failure কে acute kidney injury বা AKI ও বলি, is a sudden and usually reversible decline in kidney function। এটা কিন্তু খুব সাডেন বা হঠাৎ করে হয়, এবং কি হয় না, এটা কিন্তু AKI কে আমরা রিভার্স করতে পারি, মানে আমরা কিন্তু কন্ডিশনটাকে আবার নর্মালে আনতে পারি।
এবং কি বলছে না লিডিং টু অ্যাকুমুলেশন অফ নাইট্রোজেনাস ওয়েস্ট অর অ্যাজোটোটেমিয়া, disturbance in fluid, electrolyte and acid base balance। তো হঠাৎ করে কিডনি নিজের কাজ বন্ধ করে দেয়, যার ফলে কি হয় না বডিতে নাইট্রোজেনাস ওয়েস্ট বেড়ে যায়, ডিস্ট্রিবিউশন অফ ফ্লুইড ঠিক করে হয় না, ইলেকট্রোলাইট ব্যালেন্স ঠিক করে হয় না, অ্যাসিড বেস ব্যালেন্স মানে বেসিক্যালি কিডনির যা যা ফাংশন সেইগুলো কিন্তু একটাও কিডনি আর করতে পারে না। এবং এটা কিন্তু হঠাৎ করেই হয়, কোনো রকম ধীরে ব্যাপার নয়, সাডেনলি হয়। Sudden reduction in kidney function typically develops within 2 days to 7 days। তো বুঝতে পারছো কত তাড়াতাড়ি ব্যাপারটা হয়, 2 দিন থেকে 7 দিনের মধ্যে কিন্তু হঠাৎ করে কিডনি ওয়ার্ক করা স্টপ করে দেয়। তো এটা হচ্ছে AKI or acute renal failure, ঠিক আছে। কজেস কি বলছে না প্রিরেনাল কজেস একটা হয়, ঠিক আছে। প্রিরেনাল কজেস কি কি না হাইপোভলিমিয়া হয়। হোয়াট ইজ হাইপোভলিমিয়া না যখন বডিতে ব্লাডের ভলিউমটা কমে যাচ্ছে, হাইপো মানে কম, ঠিক আছে, ভলিউমিয়া মানে ভলিউম কমে যাচ্ছে, যে কোনো কারণে যদি ফ্লুইডের পরিমাণ বডিতে যেটাকে ফিল্টার করবে বা ব্লাডের পরিমাণ যেটা ভলিউম সেটা যদি হঠাৎ করে কমে যায় সেটাকে বলছে হাইপোভলিউমিয়া। এটা কি কি কারণে হতে পারে না হ্যামারেজ যদি কারোর হয়, এক্সেসিভ ব্লাড লস হচ্ছে সেই ক্ষেত্রে হতে পারে, বার্নের জন্য যদি বডি ফ্লুইড লস হয়, আমরা জানি বার্নে বডি ফ্লুইড অনেক লস হয়, সেই ক্ষেত্রে হতে পারে, ডিহাইড্রেশনের জন্য হতে পারে, ভমিটিং ডায়রিয়া থেকে যদি কারোর বডি ফ্লুইড লস হয় সেই ক্ষেত্রেও হতে পারে, এক্সেসিভ ভমিটিং, এক্সেসিভ ডিহাইড্রেশন হয়েছে, এক্সেসিভ ডায়রিয়া হয়েছে, হঠাৎ করে শরীরে জলটা কমে গেল, হঠাৎ করে ব্লাডের ভলিউমটা লো হয়ে গেল, সেই ক্ষেত্রে কিন্তু কিডনি অ্যাকিউটলি ফেল করবে বা AKI হতে পারে। তারপর কি বলছে হাইপোটেনশন, ঠিক আছে, মানে বিপি যদি হঠাৎ করে খুব লো হয়ে যায়, ঠিক আছে, সেই ক্ষেত্রে এটা শকের ক্ষেত্রে হয়, সেপসিস বা কার্ডিয়াক ফেলিয়ারের ক্ষেত্রে হতে পারে। রিনাল আর্টারি স্টেনোসিস অর থ্রম্বোসিস যদি হয়, ঠিক আছে, হোয়াট ইজ থ্রম্বোসিস যে ব্লাড লস যদি হচ্ছে, আর হোয়াট ইজ স্টেনোসিস না রিনাল আর্টারি স্টেনোসিস হচ্ছে যে রিনাল আর্টারির যেই পাথওয়েটা সেটা যদি ন্যারো হয়ে যায় সেটাকে বলছে রিনাল আর্টারি স্টেনোসিস। আর থ্রম্বোসিস এটা সাধারণত আর্টারি যদি ব্লকেজ হয় সেই ক্ষেত্রে হতে পারে ব্যাপারটা। তারপরে কি বলছে ইন্ট্রিনসিক কারণ হতে পারে, যেরকম তোমার রিনাল বা প্যারেনকাইমাল ড্যামেজ যদি হয় রিনাল প্যারেনকাইমার, সেই ক্ষেত্রেও কিন্তু হতে পারে। এগুলো হলো সব প্রিরেনাল কজেস, ঠিক আছে। নেক্সট কি বলছে অ্যাকিউট টিউবুলার নেক্রোসিস, ঠিক আছে। অ্যাকিউট টিউবুলার নেক্রোসিসের সময় কি হচ্ছে না ইসচেমিয়া বা নেফ্রোটক্সিনস যদি বডিতে বেশি অ্যাকুমুলেট করে সেই ক্ষেত্রেও কিন্তু আমাদের এই রিনাল ফেলিয়ার হঠাৎ করে হতে পারে। যেরকম তোমার মনে করো অ্যামাইনোগ্লাইকোসাইডস এক্সেস হয়ে গেল, ঠিক আছে, হেভি মেটালস বডিতে বেশি হয়ে গেল, রেডিও কন্ট্রাস্ট মেটালস বেশি হয়ে গেল বডিতে, ঠিক আছে, নেফ্রোটক্সিনসগুলো যদি এক্সেস হয়ে যায় সেই ক্ষেত্রেও কিন্তু কিডনি ফাংশন ফট করে বন্ধ হয়ে যেতে পারে। কিংবা হয়তো কারো গ্লোমেরুলোনেফ্রাইটিস আছে, সেই ক্ষেত্রেও কিন্তু হঠাৎ করে অনেক দিন ধরে গ্লোমেরুলোনেফ্রাইটিসের জন্য ইনফ্লামেশনের জন্য হঠাৎ করে কিডনি ফাংশন স্টপ করে দিল, ঠিক আছে। ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস বা ড্রাগ ইনডিউসড নেফ্রাইটিস যদি হয় কারোর, যেরকম কোনো মেডিসিনস খেয়েছে সেই যেটার জন্য নেফ্রাইটিস হচ্ছে, সেই ক্ষেত্রেও কিন্তু এই AKI হতে পারে। তারপর কি বলছে ভ্যাসকুলার কজেস, যেরকম কি না ভ্যাসকুলাইটিস যদি কারোর থাকে, ম্যালিগনেন্ট হাইপারটেনশন যদি কারোর থাকে, ঠিক আছে, থ্রম্বোটিক মাইক্রোঅ্যানজিওপ্যাথি
নিউরোপ্যাথি যদি কারোর হয়, এই সব ডিজিজগুলোর ক্ষেত্রেও কিন্তু আমরা তখন একেআই দেখতে পারি। আর পোস্ট রেনাল কজ কি বলছে না, অবস্ট্রাকটিভ ইউরোপ্যাথি, ঠিক আছে, এটাকে বলছে অবস্ট্রাকটিভ ইউরোপ্যাথি কজ, মানে ইউরিনারি ট্র্যাক্টে বা ইউরিনারি যেই অর্গানসগুলো সেখানে কিছু প্রবলেমস হয়েছে, যেরকম ইউরিনারি ট্র্যাক্ট অবস্ট্রাকশন হয়েছে কোনো স্টোনসের জন্য, ইউরিনারি ট্র্যাকে কোনো স্টোন আটকে গেছে, ঠিক আছে, বা ক্যালকুলি যেটাকে বলে আটকে গেছে, বা স্ট্রিকচার্স কিছু হয়েছে, যার ফলে কিন্তু হঠাৎ করে ইউরিন পাসের পাথওয়ে বন্ধ হয়ে গেছে এবং আলটিমেটলি কিডনি ফেলিয়ার হয়ে যায়। তারপর কি বেনিগেন প্রস্টেটিক হাইপারপ্লাসিয়া যদি হয়, সেই ক্ষেত্রে কিন্তু হতে পারে টিউমার্স যদি হয় কারোর ব্লাডারে, সার্ভিক্সে, প্রস্টেটে, সেই ক্ষেত্রেও কিন্তু টিউমার অবস্ট্রাকশন করছে, ইউরিন পাসের পাথওয়ে বন্ধ করে দিচ্ছে, যার ফলে কিডনি ফেলিয়ার হতে পারে। ইউরেথ্রাল অবস্ট্রাকশন, ইউরেথ্রাতে যদি কোনো অবস্ট্রাকশন হয় সেই ক্ষেত্রেও হতে পারে। তাই এই অবস্ট্রাকশনগুলোর ক্ষেত্রেও কিন্তু আমাদের কিডনি ফেলিয়ার দেখা দিতে পারে। নেক্সট কি বলছে, ক্লিনিক্যাল সিমটমস কি করে বুঝবো পেশেন্টের একেআই হয়েছে। প্রথমেই কিন্তু হলো অলিগিউরিয়া বা অ্যানিউরিয়া, প্রথমে অ্যামাউন্ট কমে যাবে <400 ml ইউরিন পার ডে, এবং আলটিমেটলি অ্যানিউরিয়া বা টোটাল স্টপিং অফ ইউরিন কিন্তু হয়ে যেতে পারে। ইডিমা অ্যান্ড ফ্লুইড রিটেনশন, ইউরিন ফিল্ট্রেশন বন্ধ, ইউরিন পাস বন্ধ, তাই ইডিমা আর ফ্লুইড রিটেনশন হতে পারে। নসিয়া, ভমিটিং, অ্যানোরেক্সিয়া, তার সাথে ফ্যাটিগ, কনফিউশন, ঠিক আছে, এটা ইউরেমিয়ার ক্ষেত্রে কিন্তু কনফিউশনটা হয়, কারণ বডিতে টক্সিনস বেড়ে যায়, ঠিক আছে। শর্টনেস অফ ব্রেথ, ঠিক আছে, পালমোনারি ইডিমা হয়ে যায় যখন, বা মেটাবলিক অ্যাসিডোসিস যখন হয়ে যায়, তখন কিন্তু শর্টনেস অফ ব্রেথ হতে পারে। হাইপার টেনশন হতে পারে, কারণ ব্লাড ভলিউম বেড়ে যায়, ফ্লুইড ওভারলোড যেটাকে বলছে, ঠিক আছে। ফ্ল্যাঙ্ক পেন বা পেন ইন সাইডস অর ব্যাক, পিছন দিকে, কোমরের পিছন দিকে বা পিঠে ব্যথা হয়। অ্যাবনর্মাল হার্ট রিদম হতে পারে, এটা সাধারণত পটাশিয়ামের রাইজের জন্য হয়। তার সাথে সাথে কি বলছে না, ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হতে পারে, কেমন না, হাইপার ক্যালিমিয়া হতে পারে, হাইপোন্যাট্রিমিয়া হতে পারে, হাইপার ফসফেটিমিয়া বা হাইপোক্যালসিমিয়া হতে পারে। অ্যাজোটিমা, যেটা অ্যাজোটিমা না বান বা ব্লাড ইউরিন নাইট্রোজেন সেটা আর ক্রিয়েটিনিনের অ্যামাউন্ট কিন্তু কি বলছে, বেড়ে যাওয়া। তার সাথে সাথে কি বলছে না, ইউরেমিক সিমটমস যেরকম পিউরাইটিস, হিকাপ, পারকার্ডিস, হিকাপস হতে পারে, ঠিক আছে, এনসেফ্যালোপ্যাথি হতে পারে সিভিয়ার কেসেসের মধ্যে। আর কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কিন্তু যে যদি অলিগিউরিয়া হয় সেই ক্ষেত্রে কিন্তু ব্লাডও দেখা দিতে পারে ইউরিনের মধ্যে। তো এইগুলো হলো ক্লিনিক্যাল সিমটমস। নেক্সট কি বলছে যে ডায়াগনোসিস কি না, ব্লাড টেস্ট করে দেখতে পারবো আমরা ইউরিয়া ক্রিয়েটিনিন, যেহেতু বান আর ক্রিয়েটিনিন লেভেল হাই হয়ে যায়, তো ইউরিয়া ক্রিয়েটিনিন দেখে আমরা বুঝতে পারবো। তার সাথে সাথে কি ইউরিন আউটপুট মনিটর করলে বুঝতে পারবো অলিগিউরিয়া বা অ্যানিউরিয়া হচ্ছে কিনা। ইউরিন অ্যানালিসিস করে, কিডনি আলট্রাসাউন্ড করে, সামটাইমস কিডনি বায়োপসি করেও কিন্তু আমাদেরকে ডিটেক্ট করতে হয়। ট্রিটমেন্ট কি না, ট্রিট দ্য আন্ডারলাইং কজ, ঠিক আছে, রিস্টোরেশন অফ, যেহেতু ব্লাড ফ্লো করতে হবে সেই ক্ষেত্রে কিন্তু আন্ডারলাইং কজটা খুব দরকার হয়। তোমাকে অবস্ট্রাকশনের জন্য যদি হচ্ছে ব্লাড ফ্লো রিস্টোর করতে হবে, না হলে টক্সিনের জন্য যদি হচ্ছে টক্সিন ড্রাগসগুলোকে বন্ধ করতে হবে, বা কোনো ব্লকেজের জন্য যদি হচ্ছে সেই ব্লকেজটাকে কিন্তু রিলিভ করতে হবে, যাতে কিডনি আবার ফাংশন করতে পারে। তা আন্ডারলাইং কজটা ট্রিট করাটা খুব প্রয়োজনীয়। তার সাথে সাথে সাপোর্টিভ কজ কি দিতে হবে না, ফ্লুইড, ডাইউরেটিক্স, ডায়ালিসিস, এইগুলো কিন্তু হতে পারে, এগুলোর হেল্প নিতে হতে পারে যদি সিভিয়ার কেস হয়।
মনিটরিং অফ ব্লাড কেমিস্ট্রি অ্যান্ড ইউরিন আউটপুট মনিটর করতে হবে, ব্লাডে ক্রিয়েটিনিন, ইউরিয়া এইসবের পরিমাণ চেক করতে হবে, এবং অবশ্যই তার সাথে সাথে কিন্তু ডায়েটারি ম্যানেজমেন্ট দরকার। তো ডায়েটারি ম্যানেজমেন্টে কি আছে দেখো, বলছে প্রথমেই ডায়েটারি থেরাপি ইজ এইমড অ্যাট কি এম ডায়েটারি ম্যানেজমেন্টের ইন কেস অফ অ্যাকিউট কিডনি ফেলিয়ার বা অ্যাকিউট AKI, সেক্ষেত্রে কি আমাদের মাথায় রাখতে হবে সেটা হলো প্রিভেন্টিং প্রোটিন ক্যাটাবলিজম অ্যান্ড ম্যালনিউট্রিশন, ঠিক আছে। তার সাথে সাথে কি রিডিউসিং অ্যাকিউমুলেশন অফ ওয়েস্ট প্রোডাক্ট অ্যাকিউমুলেট হচ্ছে সেটাকে রিডাকশন করতে হবে, মেনটেন ফ্লুইড অ্যান্ড ইলেকট্রোলাইট ব্যালেন্স, যেহেতু কিডনি ফাংশন বন্ধ করে দেবে, তাই ফ্লুইড আর ইলেকট্রোলাইট ব্যালেন্সটা কিন্তু অবশ্যই মেনটেন করার চেষ্টা করতে হবে, অ্যাডজাস্টিং অ্যাকর্ডিং টু অলিগুরিয়া আর ডায়ুরেটিক ফেজেস, ঠিক আছে। ডায়ুরেটিক ফেজ মানে ইউরিন আউটপুট কেমন হচ্ছে সেই অনুযায়ী কিন্তু আমাদের ডায়েটারি ম্যানেজমেন্টটা কিন্তু করতে হবে। ফার্স্টে এনার্জি বলছে 30 to 35 কিলোক্যালোরি পার ডে, মেনলি ফ্রম কার্বোহাইড্রেট অ্যান্ড ফ্যাট। এই ক্ষেত্রে কিন্তু ফ্যাটের রেস্ট্রিকশন হবে না, আনলাইক নেফ্রোটিক সিনড্রোম। তাই আমরা কার্বোহাইড্রেট এবং ফ্যাট দুটো থেকেই কিন্তু এনার্জি দিতে পারি, যাতে প্রোটিনের ব্রেকডাউন না হয় কিডনির উপর আর বেশি চাপ না পড়ে। নেক্সট কি বলছে, প্রোটিনে অলিগিউরিক ফেজ যদি থাকে তাহলে, বা একদমই ইউরিন বন্ধ হয়ে গেছে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা প্রোটিন রেস্ট্রিকশন করব 0.6 to 0.8 গ্রাম পার কেজি পার ডে আমরা প্রোটিন দেবো, তার বেশি প্রোটিন আমরা দেব না। হাই বায়োলজিক্যাল ভ্যালু সোর্সের অবভিয়াসলি, যাতে ওয়েস্টেজ কম হয়, যেরকম বা কিডনিতে লোড কম পড়ে, যেরকম মিল্ক, এগ, লিন মিট এরকম। আর যদি পেশেন্ট ডায়ালিসিস করার মতো কন্ডিশনে চলে যায় যে তাকে ডায়ালিসিস করতে হচ্ছে, তখন আমাদের প্রোটিনের অ্যামাউন্টটা কিন্তু ডায়ালিসিসের টাইমে, আমরা জানি ডায়ালিসিস টাইমে প্রোটিন দেওয়ার অ্যামাউন্টটাকে বাড়িয়ে দিতে হয়, কারণ আর্টিফিশিয়ালি ব্লাড ফিল্ট্রেশন হচ্ছে। তো সেই ক্ষেত্রে 1.2 to 1.5 গ্রাম পার কেজি পার ডে আমরা তখন ডায়ালিসিসের সময় দিতে পারবো, ঠিক আছে। এইটা হচ্ছে কোন ক্ষেত্রে না, অলিগিউরিক ফেজ, যখন তোমার ইউরিনের অ্যামাউন্ট বা ইউরিন এক্সক্রিশনের অ্যামাউন্টটা নর্মালের থেকে কম, ঠিক আছে। তারপরে কি বলছে না, ডাইউরেটিক আর রিকভারি ফেজ যখন চলে আসবে, সেই ক্ষেত্রে কি করতে হবে না, গ্র্যাজুয়ালি লিবারালাইজ প্রোটিন ইনটেক। আস্তে আস্তে যখন ইউরিন আউটপুট নর্মালাইজ হতে শুরু করবে, সেই ক্ষেত্রে আস্তে আস্তে প্রোটিনের অ্যামাউন্টটাকে বাড়িয়ে আমরা নর্মালের দিকে নিয়ে যাব, কারণ আমরা জানি এটা একটা রিভার্সিবল ডিজিজ। তো রিভার্স কন্ডিশন হয়ে গেলে তখন আমরা নর্মালের দিকে চলে যাব। ফ্লুইডের ক্ষেত্রে কি বলছে না, রেস্ট্রিক্ট ডিউরিং অলিগিউরিক ফেজ, যখন ইউরিন আউটপুট কম তখন ফ্লুইড রেস্ট্রিকশন করতে হবে। সেটার ফর্মুলা আমরা জানি, ইউরিন আউটপুট প্লাস 500 ml, ইউরিন যা আউটপুট হচ্ছে তার থেকে 500 ml পার ডে ফ্লুইড বেশি। আর যখন ডাইউরেটিক ফেজ হয়ে যাবে তখন লিবারেশন করতে হবে, মানে ফ্রিলি ফ্লুইড দিতে হবে, যাতে আবার লস না হয়, ঠিক আছে। কারণ সেক্ষেত্রে আবার কিন্তু এই প্রবলেমটা হয়ে যেতে পারে, রিল্যাপস। সোডিয়ামের ক্ষেত্রে কি বলছে, 1 to 2 গ্রাম পার ডে তে রেস্ট্রিকশনস রাখতে হবে, কারণ আমাদের ইডিমা আর হাইপারটেনশন কন্ট্রোলে রাখতে হবে। পটাশিয়ামের ক্ষেত্রে কি বলছে, রেস্ট্রিকশন থাকতে হবে 30 to 50 MEQ পার ডে, বা 1 to 2 গ্রাম পার ডেতে যেটাকে বলছে, যেটাই বলো। ডিউরিং অলিগিউরিক ফেজ, সেই সময় আমাদের কি কি অ্যাভয়েড করতে হবে, যেরকম পটাশিয়াম হাই ফ্রুটস, যেগুলো বানানা, অরেঞ্জ, পটাটো, টমেটো, কোকোনাট ওয়াটার, এগুলো কিন্তু পটাশিয়াম রিচ বলে, এগুলোকে অ্যাভয়েড করতে হবে। ডায়ুরেটিক ফেজ যখন হয়ে যাবে তখন লিবারেশন হয়ে যাবে, কারণ আমাদের না হলে হাইপোক্যালেমিয়ার
কন্ডিশন হয়ে যেতে পারে। আমরা যদি ডায়ুরেটিক ফেজ বা নর্মাল ইউরিন যখন পাস করতে শুরু করছে বা এক্সেস ইউরিন পাস করতে শুরু করছে, সেই সময় যদি আমরা পটাশিয়ামের অ্যামাউন্ট না বাড়াই, তাহলে হাইপোক্যালেমিয়া বা লো পটাশিয়াম হয়ে যাবে। ফসফরাস আর ক্যালসিয়ামের ক্ষেত্রে কি বলছে না, রেস্ট্রিক্ট হাই ফসফেট ফুড, যেরকম কি না কোলা, ডেয়ারি, নাটস, বিনস, এগুলোকে অ্যাভয়েড করতে হবে, কারণ হাইপার ফসফেটেমিয়া হয়ে যাওয়ার চান্স আছে। তার সাথে সাথে কি বলছে না, অবশ্যই ক্যালসিয়াম অ্যান্ড ভিটামিন ডি সাপ্লিমেন্টেশন দরকার। ভিটামিনস আর মিনারেলস আর অন্য ক্ষেত্রে কি বলছে না, সাপ্লিমেন্টেশন অফ ওয়াটার সলিউবল ভিটামিন দরকার, ঠিক আছে, যেরকম ভিটামিন বি কমপ্লেক্স, ভিটামিন সি লস ডিউরিং ডায়ালিসিস, কারণ ডায়ালিসিসের সময় এগুলো লস হয়, ঠিক আছে। তার সাথে কি বলছে, অ্যাভয়েড ভিটামিন এ ইন এক্সেস, কারণ তাহলে কিন্তু রিনাল ফেলিয়ার হওয়ার চান্সেস